তোমার ঘরে বসত করে কয়জনা? গানটা অবশ্যই শুনেছি, হয়তো গেয়েওছি, কিন্তু আমাদের অজান্তেই যখন ঘরে কেউ বাস করতে থাকে তখন সেটা আর স্রেফ গান থাকে না, তার মধ্যে ভয়ের অনেকগুলো লেয়ার যোগ হয়। বিশেষত যখন সেটা আমাদের অন্য কেউ বলে দেয়, সেটা শুনে আমাদের মনে হয় এতদিন কি তবে একটা বিপদের সঙ্গেই থাকছিলাম। ট্রুথ অর স্কেয়ারে আজ এরকমই একটা অভিজ্ঞতা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন আমাদের সাথে এটা শেয়ার করেছেন। বাকি ঘটনাটা তাঁর জবানিতেই। আজকের পর্বের নাম লিভিং রুম। শুরু হচ্ছে ট্রুথ অর স্কেয়ার। কাজের খাতিরে কলকাতা ছেড়ে মুম্বাই চলে এলাম। একটা ছোট ফ্ল্যাট ভাড়া নিলাম লোখণ্ডওয়ালা এলাকায়। মুম্বাইতে নিজের ফ্ল্যাট বা বাড়ি কেনা যে কি সাংঘাতিক রকমের কস্টলি ব্যাপার সেটা ভালোই জানতাম, কিন্তু মনের মধ্যে একটা স্বপ্ন আর আশা ছিল যে একদিন এই শহরে নিজের একটা আস্তানা তৈরি করব। কত বিখ্যাত শিল্পী তো এই শহরে এসেছেন, তখন তাদের সম্বল বলতে কিছুই প্রায় ছিল না, কিন্তু নিজের চেষ্টায় প্রতিষ্ঠা পেয়ে আজ তাঁরা স্টার। আমারও একই রকম স্বপ্ন ছিল। আমার বাড়িওয়ালা নির্বিবাদী মানুষ, তার খুব একটা দাবি দাওয়া ছিল না, শুধু একটাই অনুরোধ ছিল তার, রাত বিরেতে পার্টি করলে হুল্লোড়ের ভলিউম যেন একটু কম থাকে। প্রথম দিকে একটু স্ট্রাগল করলেও মাস 2-3 মধ্যে পায়ের তলায় জমি পেয়ে গেলাম। মূলত ট্রেনে যাতায়াত করতাম, আর যাতায়াতে এতটা সময় যেত যে বাড়ি ফিরে আর কিছুর সময় থাকতো না। মাস 6 পর মা এলেন আমার কাছে থাকতে। কয়েকদিন ঠিকঠাক চলার পর মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ক্রমাগত বমি হচ্ছে, আর সেই সঙ্গে হাতে পায়ে মারাত্মক ক্র্যাম্প ধরছে, এতটাই যে মাকে হাসপাতালে ভর্তি করতে হলো। 3-4 হাসপাতালে কাটানোর পর মা বাড়ি ফিরলেন, আর তাঁর দিন কয়েক পর কলকাতা। এসবের কিছুদিন পর আমার খুড়তুতো ভাই কাজের সূত্রে মুম্বাই এসেছিলেন। আমায় বললেন উইকেন্ড তোর বাড়িতেই কাটিয়ে দেব। ভাই এলো একটা শুক্রবার রাতে। অনেক রাত অবধি গল্পগুজব করার পর ঘুমোতে গেলাম। সকালবেলায় ঘুম ভাঙল একটা ভারী কিছুর পড়ার শব্দে। তড়িঘড়ি ঘর থেকে বেরিয়ে দেখি ভাই আছাড় খেয়ে পড়ে গেছে। আমি কোনো রকমে ওকে ধরাধরি করে তুলে ডাক্তারখানায় নিয়ে গেলাম। ডাক্তার বললেন, অল্পের জন্য বেঁচে গিয়েছেন, বড় দুর্ঘটনা হতে পারত। এবার একটা হেয়ারলাইন ফ্র্যাকচারের ওপর দিয়ে গিয়েছে। ভাই ওই অবস্থাতেই বাড়ি চলে গেল। আমি এয়ারপোর্টে গিয়ে প্লেনে তুলে দিয়ে এলাম। একটানা অফিস আর বাড়ি দুটোতেই একঘেয়ে লাগছিল। একটা উইকেন্ডে আমি মাথেরান গিয়েছিলাম। যাওয়া মাত্রই খবর পেলাম আমার এক মাসি মারা গিয়েছেন আচমকাই, ম্যাসিভ হার্ট অ্যাটাক। এই মাসি আমার ভীষণ কাছের মানুষ ছিলেন, আর উনি মারাও গেলেন এমন একটা সময় যে তাকে একবার শেষবারের মতো দেখতেও পেলাম না। এই ঘটনায় আমি মেন্টালি এফেক্টেড হয়েছিলাম সামান্য। একদিন লিভিং রুমে বসে ল্যাপটপে কাজ করছি, হঠাৎ মনে হলো মাসি ঠিক আমার পেছনে দাঁড়িয়ে। আমি স্পষ্ট বুঝতে পারছি একজনের প্রেজেন্স। যেন মাথাটা ঘোরালেই দেখতে পাবো। ঘোরালামও, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। মনের ভুল ভেবেই উড়িয়ে দিতে চাইছিলাম, আর মনে হচ্ছিল মাসির মৃত্যুর কথা ভেবেই 7 মাস ভাবছি। আরও কয়েকটা মাস কেটে গেল, আর আমার জীবনেও বেশ কিছু বদল এলো। সেগুলো ভালো কিছু নয়, এবং তার জন্যই মুম্বাই ছেড়ে আমাকে কলকাতা ফিরতে হলো। তার মধ্যে পারিবারিক ফাইন্যান্সিয়াল 2 ধরনের কারণই ছিল। বাড়িওয়ালাকে আগেভাগে জানিয়ে রাখলাম। একদিন উনি ফোন করে জিজ্ঞেস করলেন সন্ধেবেলায় বাড়িতে থাকবো কিনা। একজন বাড়িটা ভাড়া নিতে ইচ্ছুক, তিনি এসে বাড়িটা ঘুরে দেখতে চান। আমি সেদিন বাড়িতেই ছিলাম, বললাম চলে আসতে। সেদিন রাত 9টা নাগাদ আমার বাড়িওয়ালা দুজনকে নিয়ে এলেন। একজনের বয়স বছর 40, আর দ্বিতীয়জন তার থেকে কম বয়সী আরেক ভদ্রলোক। তাঁরা এসে গোটা বাড়িটাই ঘুরে দেখলেন। এমনিতে ছোট 2 কামরার ফ্ল্যাট, বেশি কিছু দেখার নেই। সবকিছু দেখা হয়ে গেলে ওই অল্প বয়সী লোকটি প্রথম জনের দিকে তাকিয়ে বললেন, এবার আপনি দেখে নিন যা দেখার।
প্রথমজন সে কথা শুনে আমার লিভিং রুমের একদম মাঝ বরাবর এসে দাঁড়ালেন। বেশ খানিকক্ষণ চোখ বুজে রইলেন। প্রায় 1.5 মিনিট ওরকমভাবে থাকার পর চোখ খুলে আমার দিকে তাকিয়ে বললেন, আপনি এই বাড়িতে একা থাকেন? আমি বললাম হ্যাঁ। ভদ্রলোক চোখ বুজে আবার মাথা নিচু করে বললেন, ঈশ্বর। তারপর বাড়িওয়ালার দিকে ঘুরে বললেন, আপনি যখন বাড়ি বানিয়েছিলেন তখন এই দরজা জানলার পজিশন দেখেননি? বাড়িওয়ালাও অবাক, বললেন না। এবার আমার মনের ভয়টা এক ঝটকায় অনেকটা বাড়িয়ে দিয়ে ভদ্রলোক বললেন, ওই জানলা আর দরজা হাতছানি দিয়ে ডাকছে অশুভ শক্তিকে। সে এসে বাসা বাঁধছে এখানে। আমরা এই বাড়ি ভাড়া নিতে পারবো না, মাফ করবেন। উনি উঠে পড়তে যাচ্ছিলেন। আমি আর না পেরে খপ করে ওনার হাতটা ধরলাম। কাতর গলায় বললাম, কি বলছেন দাদা? এটা আমার জীবনের ব্যাপার, আরেকটু কিছু বলুন। তাতে ভদ্রলোক আমার দিকে শটান তাকিয়ে বললেন, আপনার ভাগ্যের জোরে বেঁচে গিয়েছেন, কারণ এই দরজা জানলার সমীকরণে এই বাড়িতে অশুভ শক্তির প্রবেশ হয়েছে। আমি কিছু বলতে যাব, এমন সময় লোকটা আমার লিভিং রুমের সিলিংয়ের দিকে তাকিয়ে বললেন, যে বা যারা ঢুকেছে তারা এই সিলিং থেকে ঝুলছে। সিলিং থেকে ঝুলছে আর সবেতে নজর দিচ্ছে। বাড়ি ছেড়ে দিচ্ছ তো? একদিকে ভালোই করছো, বেঁচে যাবে। কোনোদিন এই ঘরে অন্য কারোর উপস্থিতি অনুভব করেছো? আমার হঠাৎ করে মনে পড়ল সেই ল্যাপটপে কাজ করার ঘটনাটা। পরিষ্কার বুঝেছিলাম আমার পেছনে কেউ এসে দাঁড়িয়েছে। আমি কিছু বলার আগেই ভদ্রলোক বলে উঠলেন, করেছো কিনা জানি না, কিন্তু সিলিং থেকে নেমে এসে তারা মাঝে মাঝেই তোমায় দেখে। তুমি খুব ভাগ্যবান, তবে নিজের ভাগ্য আর ট্রাই করো না। আমার চোখের সামনে সিনেমার রিলের মতো অনেকগুলো ঘটনা ভেসে উঠল। এখানে আসার পর থেকে সত্যিই তো কিছু ঠিকঠাক হয়নি। এক একটা সময় এক এক রকমের মুশকিলের মধ্যে পড়েছি। ছোটবেলায় বলতাম নজর দিস না, কিন্তু এখানে তো নজরের সাথে আমি এতদিন কাটিয়ে দিলাম। লোকটা আবারও বলল, ওই সিলিং যত নষ্টের গোড়া, ওখানে ঝুলে থাকলে সবেতেই নজর দেওয়া যায়। তারপর বাড়িওয়ালার দিকে ঘুরে বললেন, শুনুন, আপনি কিছু একটা ব্যবস্থা করুন, আপনারও বাড়িতে পরিবার আছে। লোক দুটো চলে গেল। জানি না এটা কোনো নাটক ছিল কিনা, কিন্তু আমি ওই সিলিংয়ের কথা শুনে আর থাকতে পারিনি। যত তাড়াতাড়ি সম্ভব সেই বাড়ি ছেড়ে দিই। কলকাতায় আসার পর প্রথমটা একটু চাপ হয়েছিল বটে, কিন্তু পরে দেখলাম মুম্বাইয়ের তুলনায় এখানে জীবন ভালোই কাটছে। অন্তত সিলিংয়ের দিকে তাকিয়ে থাকতে হয় না। সবসময় তো সবকিছু দেখা যায় না, দেখতেই পাচ্ছি না যখন শিখবো বা জানবো কি করে। কিন্তু কেউ যদি জানিয়ে দেয়, তখন মনের মধ্যে ওই খচখচানিটা সত্যিতে বদলে যায়। তখন মনে হয় সত্যি যাই হোক, ভয়ের থেকেই পালাতে হবে, কারণ এসব ক্ষেত্রে দুটো শব্দ মিলেমিশে এক হয়ে যায়, ট্রুথ আর স্কেয়ার। ফিরব পরের পর্ব নিয়ে।